গুড মর্নিং। সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছেন টোটাল গার্মেন্টসের সবগুলো ডিফেক্টসের আইডেন্টিফিকেশন নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য। আমাদের সকল শিক্ষার্থীদের রিকোয়েস্ট রক্ষার্থে আমাদের আজকের প্রচেষ্টা। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি টোটাল আমাদের গার্মেন্টস সেক্টরে যত ধরনের ডিফেক্টস পাওয়া যায় সবগুলো ডিফেক্টসের ফিজিক্যাল পিকচার নিয়ে আপনাদের সামনে একটু ধারণা দেওয়ার। আমরা টোটাল এই টিউটোরিয়ালটা উপস্থাপন করার জন্য যাদের সহায়তা নিয়েছি ওনারা হচ্ছেন টোটাল গার্মেন্টস সেক্টরের টপ ব্র্যান্ডিং রিটেলার্স। ওনাদের বিভিন্ন ম্যানুয়াল থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের ডিফেক্টসের ইমেজগুলো নিয়েছি। তো আমরা শুরুতে ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি যাদের ডিজিটাল ইমেজগুলো আমরা এই টিউটোরিয়ালে ব্যবহার করেছি। চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিকস, ডেফিনেশন অফ ডিফেক্টস এবং ডিফেক্ট আইডেন্টিফিকেশন। শুরুতে আমরা আলোচনা করব ডিফেক্ট ক্লাসিফিকেশন জিনিসটা কি। যদি আমরা জেনারেলি চিন্তা করি এটা হচ্ছে একটা সেট অফ স্ট্যান্ডার্ড যেটা আমরা আপনাদেরকে কাস্টমার দিয়ে থাকেন যে প্রোডাক্টের রিকোয়ারমেন্টসটা বা প্রোডাক্টসের কোয়ালিটি স্ট্যান্ডার্ড কী হবে সেটা সেই অনুযায়ী প্রোডাক্টটা তৈরি করাটাই হচ্ছে আমাদের একটা কোয়ালিটি রিকোয়ারমেন্ট। যদি আপনার ওই স্ট্যান্ডার্ডের বাইরে কোনো প্রোডাক্টের কোয়ালিটি হয় সেটা হচ্ছে যে ইন জেনারেলি ডিফেক্ট হিসেবে কাউন্ট হয়। আমরা যে ডিফেক্টের ডেফিনেশনটা চিন্তা করি, ডিফেক্টের ডেফিনেশনটা হচ্ছে কাস্টমার যে আপনাকে একটা সেট করে দিয়েছেন রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টের বাইরে যদি আপনার প্রোডাক্ট হয় বা ডিভিয়েশন হয়, ওই ডিভিয়েশনটাকে আমরা ডিফেক্ট হিসেবে কাউন্ট করে থাকি। নর্মালি আমরা এখানে ক্যাটাগরিজ ওয়াইজ ডিফেক্টস নিয়ে আলোচনা করব। এখানে আমরা টোটাল 9টা ক্যাটাগরিজ করেছি। প্রথমে হচ্ছে সুইং রিলেটেড বা মেশিন রিলেটেড ডিফেক্টসগুলো, নাম্বার 2 হচ্ছে অপারেটর রিলেটেড ডিফেক্টসগুলো, নাম্বার 3 হচ্ছে মেজারমেন্ট, নাম্বার 4 হচ্ছে ফেব্রিক রিলেটেড ডিফেক্টস, নাম্বার 5 হচ্ছে ট্রিমস রিলেটেড, তারপর হচ্ছে লেভেলস রিলেটেড, তারপর অল প্যাকেজিং রিলেটেড ইস্যুগুলো, তারপর হচ্ছে ফিনিশড অ্যাপিয়ারেন্স রিলেটেড ইস্যুগুলো, এবং সবার শেষে আমরা কিছু ক্রিটিক্যাল ডিফেক্টস নিয়ে আলোচনা করব। সুইং এবং মেশিন রিলেটেড ডিফেক্টস কোনগুলো? সুইং এবং মেশিন রিলেটেড ডিফেক্টসগুলো হচ্ছে নর্মালি আমরা যেগুলো বলে থাকি স্কিপ স্টেজ, ব্রোকেন স্টেজ, ড্রপ স্টেজ, লুজ স্টেজ, এসপে ঠিক নেট, টেনশন টাইট, এই ধরনের ডিফেক্টগুলো হচ্ছে মেশিন অথবা সুইং রিলেটেড ডিফেক্টস। চলুন আমরা শুরুতে ওয়ান বাই ওয়ান আলোচনা করি। সে যেমন স্কিপ স্টেজ কী ধরনের হয়, এই ধরনের ডিফেক্টগুলো থাকলে আপনারা এগুলোকে আমরা নর্মালি স্কিপ স্টেজ বলে থাকি। তারপর হচ্ছে ড্রপ স্টিচ বা রান অফ স্টিচ। এই যে ড্রপ স্টিচের কারণে ওপেন সিম হচ্ছে ড্রপ স্টিচ, অ্যালাইনমেন্ট হিংনেস ড্রপ স্টিচ বা ডাউন স্টিচ যেটা আমরা বলি, এগুলো রান অফ, এই ধরনের ডিফেক্টগুলো। তারপর হচ্ছে ব্রোকেন স্টিচ কোনগুলো? যে ব্রোকেন স্টিচের ফলে এটা ওপেন। তারপর হচ্ছে লুজ স্টিচ হচ্ছে টেনশন ঠিক নেই, যে টেনশন ইরেগুলার কারণে লুজ স্টিচ। তারপর হচ্ছে স্পে ঠিক নেই, স্পে ঠিক না থাকার কারণে, যেমন সাপোজ আপনার এখানে স্পে কথা ছিল, রিকোয়ারমেন্ট ছিল ওভারলক ইন্টারলকের 10, আপনি এখানে 7 বা 6 বা 8 এই ধরনের যখন হবে তখন আপনার এগুলা ইরেগুলার স্পে হিসেবে কাউন্ট হবে। তারপর হচ্ছে টাইট স্টিচ, আপনি স্টিচটা এখানে স্ট্যান্ডার্ড ছিল আপনার 13, আপনি এখানে বেশি টেনশনের টাইট করার কারণে স্পে বেশি ঘন ঘরানোর কারণে পাকার লুক বা সিমেলস ডিস্ট্রাকশন এই ধরনের অ্যাপিয়ারেন্স আসবে। তারপর হচ্ছে কন্ট্রাস্টিং ট্রেড সুইং। কন্ট্রাস্টিং আমরা জানেন যে আপনার যেমন আপনার যদি নেক ট্যাপ থাকে, নেক ট্যাপের অন্য কালারের হয় লেভেলের, এই ধরনের আপনার কন্ট্রাস্ট ট্রেড যদি ব্যাক সাইডে ভিজিবল হয় তখন এটা কন্ট্রাস্টিং ট্রেড সুইং অন দ্য আউটসাইড অফ দ্য গার্মেন্ট। তারপর হচ্ছে যদি অ্যাব্লিক থাকে, অ্যাব্লিকের যদি আপনি বাস্টিং সিমগুলো যদি এভাবে শো হয়। তারপর আমাদের নেক্সট হচ্ছে অপারেটর রিলেটেড ডিফেক্টস। অপারেটর রিলেটেড ডিফেক্টস কোনগুলা? অপারেটর রিলেটেড ডিফেক্ট হচ্ছে যেমন এক্সট্রা পার্ট অন গার্মেন্টস যদি সুইং করা হয়, অনেক ক্ষেত্রে হয় গিয়ে রয়েস থাকে বা ফরেন ম্যাটার অথবা লাইনিংগুলা অথবা কাটিং স্টার দিয়ে আপনি সুইং সিম
সুইং করা হয়, এই ধরনেরগুলো যদি হয়ে থাকে তখন এক্সট্রা পার্ট অফ গার্মেন্ট অর ফরেন মেটার কড অন সিম। তারপর হচ্ছে ওপেন সিম। ওপেন সিম তো সবাই চিনেন। ওপেন সিম, এই যে স্টিচ না ধরার কারণে সিম ওপেন, এখানে আপনার টিয়ারিং এর কারণে সিম ওপেন। তারপর হচ্ছে রয়েস, যদি কোনো এক্সেস পার্টস দেখা যায়, এই যে রয়েস। তারপর হচ্ছে মিসিং বা ডিফেক্টিভ বারটেক, মিসিং অথবা ডিফেক্টিভ বারটেক, এখানে বারটেক দেওয়ার পরিবর্তে টাক দিয়ে দিয়েছেন, এই যে মিসিং বারটেক, মিসিং বার, এখানে বারটেক আছে কিন্তু এখানে মিসিং, তো এই মিসিং বারটেক। তারপর হচ্ছে প্লিট। প্লিট তো সবাই চিনেন, প্লিট, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা প্লিট বলে থাকি। তারপর হচ্ছে পাকার্ড। পাকার্ড লুপ, যে কুচকে কুচকে থাকা বিভিন্ন জায়গায়, যে পাকার্ড লুপ। তারপর হচ্ছে এক্সেসিভ ফেব্রিক। এক্সেসিভ ফেব্রিক জিনিসটা কি, আমরা যদি লুজনেস, যেমন আপনার বেসিক্যালি যদি অনেক ক্ষেত্রে হয়ে থাকে, আপনার যদি ইনসাইড লাইনিং থাকে, ইনসাইড লাইনিং যদি আপনার এক্সেসিভ লুজের কারণে যদি ব্যাক শো হয়, তাহলে এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা এক্সেসিভ ফেব্রিক বলে থাকি। তারপর হচ্ছে ক্রোকড বা আনইভেন। ক্রোকড বা আনইভেন, দেখুন ক্রোকড বা আনইভেনের ডিফেক্টগুলো কী ধরনের, এই ধরনের অনেক ক্ষেত্রে পাকার পাকার লুক থাকবে, প্লেটের মতো হচ্ছে বাস পড়ে থাকবে, কুচকিয়ে যাওয়া, মোট কথা হচ্ছে ক্রুকড বা হচ্ছে কুচকিয়ে যাওয়া, আনইভেন, এই যে স্টিচগুলো এখানে সমানভাবে না মিলিয়ে এখানে আনইভেন, তো এইগুলো ধরনের ডিফেক্টগুলোকে আমরা ক্রুকড হওয়ার আনইভেন সিম বলে থাকি। তারপর হচ্ছে সিম সুইং অন দ্য রং সাইড। সিম সুইং অন দ্য রং সাইড কোনগুলো, যেমন আপনার এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে ব্যাক, আপনার এখানে সুইংটা হওয়ার কথা ছিল ব্যাক সাইডে, আপনি এখানে ব্যাক সাইড না করে মানে আপনি ফেব্রিকের ফেস, ব্যাক এবং ফেসটা আপনি রং ওয়েতে সুইং করেছেন, তখন এই ধরনের ডিফেক্টগুলোকে বলা হয় সিম সুইং অন দ্য রং সাইড। তারপর হচ্ছে অবভিয়াস মেন্ডিং বা রিপেয়ার, যে মেন্ডিং করেছেন সে অবভিয়াস, এই ধরনের ডিফেক্টগুলো যদি হয়ে থাকে ওগুলোকে আমরা বলে থাকি অবভিয়াস ডিফেক্ট বা অবভিয়াস ডিফেক্ট মেন্ডিং বা রিপেয়ার। তারপর হচ্ছে বেল রুপ রিলেটেড ইস্যু। বেল রুপ রিলেটেড অনেক ধরনের ইস্যু থাকে, যেমন বেল রুপ যদি জোরে টানা হয় তখন এরকম ফেব্রিক ড্যামেজ হয়ে যেতে পারে। স্ল্যান্টেড, পাগার্ড বা আপনার বাইস, এই ধরনের লুপ রিলেটেড ইস্যুগুলোকে আমরা বেল রুপ ইস্যু বলে থাকি। তারপর হচ্ছে পকেট ইস্যু। পকেট ইস্যু হচ্ছে যদি হাই লো হয়, যেমন চেস্টের পকেটে দেখুন হাই লো। তারপর হচ্ছে কার্গো পকেটের মধ্যে হাই লো, এই যে অ্যালাইনমেন্টটা হওয়ার কথা ছিল এখানে, কিন্তু অ্যালাইনমেন্ট অনেক ডিফারেন্স, এই যে অ্যালাইনমেন্ট অনেক ডিফারেন্স, এই ধরনের যদি ইস্যু হয়ে থাকে তো সেগুলোকে আমরা আনইভেন পকেট গ্যাপ বলে থাকি। তারপর হচ্ছে আনট্রিম ট্রেড। আনট্রিম ট্রেড মানে হচ্ছে আনকাট ট্রেড, আপনার ট্রেডের এন্ডগুলো ক্লিন নাই। তারপর হচ্ছে আনট্রিম ট্রেড, ট্রেডের এন্ডগুলো ক্লিন নাই, এগুলো হচ্ছে আপনার লুপ ট্রেড। নর্মালি কিন্তু কিডস ওয়্যারের ক্ষেত্রে লুপ ট্রেড যদি হয় আপনার ইনফ্যান্টের ক্ষেত্রে, এটা ক্রিটিক্যাল হিসেবে কাউন্ট হবে। তারপর হচ্ছে রং সাইড অফ ফেব্রিক অন আউটসাইড অফ দ্য গার্মেন্ট, যে ব্যাক ফেস ঠিক নেই, আপনার ব্যাকের সাথে আপনি ব্যাক ফেস এবং ব্যাক মিক্স রং আকারে আপনি সুইং করে ফেলছেন, তখন এই ডিফেক্টগুলোকে বলে রং সাইড অফ ফেব্রিক অন আউটসাইড অফ দ্য গার্মেন্ট। তারপর হচ্ছে ডিফারেন্স ইন লাইক পার্টস। ডিফারেন্স ইন লাইক পার্টস হচ্ছে যেমন ইয়োকস, পকেটস, কলার এক্সেট্রা। আমরা যেমন আপনার এই যে লেপেলগুলো হচ্ছে কলার যদি হয় এখানে হচ্ছে ছোট, এটা বড়, তারপরে ছোট বড়, আপনার ইয়ারগুলো ছোট বড়, এই ধরনের যদি হয়ে থাকে তখন আমাদের ডিফারেন্স ইন লাইক পার্টস বা আনইভেন। তারপর হচ্ছে স্ট্রাইপ ম্যাচ অফ মোর দেন 1/4। স্ট্রাইপগুলো কি ম্যাচিং হওয়ার কথা ছিল, স্ট্রাইপগুলো ম্যাচিং না হয়ে কি আপনার মিসম্যাচ হলে তখন এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা বলি স্ট্রাইপ ম্যাচ অফ। আর প্লেট ম্যাচ অফ, যেমন এই যে আপনার প্লেটগুলো ম্যাচিং হওয়ার কথা ছিল কিন্তু প্লেটগুলো আপনার ম্যাচিং করে নাই, অফ মোর দেন 1/4 ইঞ্চি। তারপর হচ্ছে ফেব্রিক শেডেড উইদিন এ গার্মেন্ট, এটা সবাই চেনেন যে আপনার বিভিন্ন প্যানেলের শেডিং, প্যানেল টু প্যানেল শেডিং, আপনার প্যানেল টু প্যানেল শেডিং, স্লিপ টু স্লিপ শেডিং বা স্লিপ টু বডি শেডিং, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা ফেব্রিক শেডিং উইদিন এ গার্মেন্ট বলে থাকি। তারপর হচ্ছে ন্যাপ গোয়িং দ্য রং ওয়ে। আপনারা জানেন ফেব্রিকের যে সমস্ত যেমন আপনার ফ্লিস ফেব্রিক এগুলো ন্যাপস থাকে, কর্ডওয়ারি ফেব্রিকের ন্যাপস থাকে, এইগুলো ন্যাপসের মধ্যে অনেকগুলো কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে। বয়েসের ক্ষেত্রে ন্যাপসগুলো কোন দিকে হবে, গার্লসের ক্ষেত্রে ন্যাপসগুলো কোন দিকে হবে, অথবা অনেক কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যে কোনো আপনার জেন্ডার ওয়াইজ থাকে না, কিন্তু একই গার্মেন্টসের ন্যাপসগুলো একই রকম থাকে, একই দিকে হতে হবে। যেমন আপনার যদি শার্ট যদি জ্যাকেট করেন, অনেক কাস্টমার বলে থাকে ওয়ান ওয়ে ওয়ান গার্মেন্ট, তার মানে আপনার
ফেব্রিকের স্লিপ, বডি স্লিপ, হুড যদি থাকে, হুড সবগুলো নেপস একই দিকে হতে হবে, আপস হলে আপস, ডাউন হলে ডাউন। আর যদি কোনো কাস্টমারের জেন্ডার ওয়াইজ থাকে তাহলে আপনার গার্লসের ক্ষেত্রে নেপস ডাউন বা আপ, বয়েসের ক্ষেত্রে নেপস ডাউন বা নেপস আপ, ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে নেপসগুলো ঠিক রাখতে হবে। যে ধরনের প্রবলেম যদি হয় আমরা সেই ধরনের প্রবলেমগুলোকে বলে নেপ গোয়িং দ্য রং ওয়ে। তারপর হচ্ছে স্মোকিং ডিফেক্ট, যেমন নর্মালি হচ্ছে আপনার এই যে স্মোকিং ডিফেক্ট, স্মোকিং স্টিচে সবাই চেনেন, চেন স্টিচের মধ্যে এরকম স্মোকিং এর মধ্যে যদি ব্রোকেন হয় বা স্কিপ হয়, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা স্মোকিং ডিফেক্ট বলে থাকি, বা আনসিকিউর স্মোকিং ডিফেক্ট, আনসিকিউরড স্মোকিং স্টিচ। তারপর হচ্ছে ডেভিয়েশন ফ্রম কনস্ট্রাকশন স্পেক, ডেভিয়েশন ফ্রম কনস্ট্রাকশন স্পেক মানে হচ্ছে যে হাইকিং, হাইলো, আনইভেন হ্যামশেপ, এই যে আপনার এখানে হচ্ছে ব্যাক শোটা হচ্ছে এরকম যদি হয়, ডেভিয়েশন ফ্রম কনস্ট্রাকশন স্পেক। তারপর হচ্ছে লাইনিং এক্সপোজ, এই যে আপনার ইনসাইডের লাইনিংগুলো বাইরে চলে এসেছে, এই ধরনের ডিফেক্টগুলো যদি হয় তাহলে সেগুলোকে আমরা লাইনিং এক্সপোজ ডিফেক্ট বলে থাকি। তারপর হচ্ছে মিসিং পার্টস, যেমন এখানে আপনার বুঝতেই পারছেন দেখে যে এখানে হওয়ার কথা ছিল চারটা, এখানে চারটা না দিয়ে এইখানে একটা মিসিং। এই ধরনের যদি মিসিং কোনো পার্টস হয় সেগুলোকে, বা মিসিং যদি কোনো টিমস হয় সেগুলোকে আমরা মিসিং পার্টস ডিফেক্ট হিসেবে কাউন্ট করে থাকি। তারপর টুইস্টেড বা হাইকিং, টুইস্টেড বা হাইকিং হচ্ছে দেখুন ব্যাক প্যানেলটা সামনে ঘুরে গেছে, এই ধরনের ডিফেক্টগুলো, অথবা ইনসাইড সামনের পার্টসে ব্যাকে চলে এসে, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা টুইস্টিং বা হাইকিং বলে থাকি। নিডল মার্কস ফ্রম রিপেয়ার, এই যে নিডল মার্কস রিপেয়ার করার পর নিডল মার্কস, এই নিডল মার্কসগুলো যদি থাকে তখন এই ধরনের ডিফেক্টগুলো আমরা নিডল মার্কস ফ্রম রিপেয়ার। তারপর হচ্ছে রং কালার থ্রেড ইউজ, রং কালার থ্রেড ইউজ, এখানে হয়তো একটা ডিফেক্টের কারণে আপনি বুঝতে পারছেন না যে কোন থ্রেডটা কালার আপনার স্ট্যান্ডার্ড বা অ্যাপ্রুভ। এখানে যদি আপনার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই শেডের থ্রেড ইউজ না করে অন্য শেডের থ্রেড ইউজ করেন তাহলে আপনাকে ডিফেক্টটা হবে রং কালার থ্রেড ইউজড। সরি। তারপর হচ্ছে বাটন হোল নট কাট, বাটন হোল নট কাট মানে আপনার বাটন হোলটা ক্লিয়ারলি ক্লিন না, এখানে আপনার ফ্রিং থাকতে পারে, এই যে বাটনটা কি ডু অ্যান্ড ডোর মধ্যে টাইট হচ্ছে বা ওভারলোস, এই ধরনের ডিফেক্টগুলোকে বাটন হোল নট কাট, অথবা বাটন হোল টু স্মল অর বিগ। তারপর হচ্ছে বাটনস বা স্ন্যাপস নট অ্যালাইন কজিং নোটিসেবল বলগে, আপনার যদি মিস অ্যালাইন বাটনের কারণে এখানে কি হচ্ছে মাঝখানে আপনার লুজনেস হয়ে যাচ্ছে বা বাল্ক হয়ে যাচ্ছে, এই ধরনের যদি হয়, বাল্কে যদি হয়ে থাকে, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা মিসলাইন বাটন ডিফেক্ট হিসেবে কাউন্ট করি। তারপর হচ্ছে ওবিএস ইরেগুলার স্ল্যান্টেড অফ সেন্টার অর ডিস্ট্রেস্টেড কনস্ট্রাকশন, যে আপনার দেখুন এখানে ওয়েস্টের শেপটা কি হচ্ছে, অনেকগুলো আপনার পুরো অফ শেপ হয়ে গেছে, এই ধরনের যদি ইরেগুলার শেপ, এই ধরনের যদি বাম্পিং শেপ, এই ধরনের বাম্পিং শেপ, ইরেগুলার শেপ, তারপর হচ্ছে আপনার স্ল্যান্টেড অফ শেপ যদি হয়ে থাকে, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা বলি ইরেগুলার বা অফ শেপ বা বাম্পিং শেপ। তারপর হচ্ছে শেয়ারিং নট ইভেনলি ডিস্ট্রিবিউটেড, আপনার দেখুন লেফট এবং রাইটে শেয়ারিংটা যেমন আপনার একে হওয়ার কথা ছিল, কিন্তু একে শেয়ারিং না হওয়ার কারণে রাইট সাইডে গিয়ে বডিটা আপনার অনেকটা কুঁচকে এসছে বা অনেক আপনার পজিশনটা অনেক কমে গেছে, সেই কারণে আমরা শেয়ারিং যদি রেগুলার না হয় এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা বলে আনইভেন শেয়ারিং। পোর প্রেসিং এ দেখতে দেখে বুঝতেই পারছেন যে ক্রাশ অ্যাপিয়ারেন্স, পোর প্রেসিং এর কারণে এই ধরনের ডিফেক্টগুলো এসছে। তারপর হচ্ছে নিডল কার্ডসগুলো বিভিন্ন জায়গায় আমরা যদি নিডেল শার্পনেস ঠিক না থাকে এই ধরনের ডিফেক্টগুলো হতে পারে নিডল কার্ডস, এই যে নিডল কার্ডসের কারণে আমরা ফেব্রিকের ইনসাইডের ইয়ানগুলো শো হচ্ছে, নিডল হোল, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা বলি নিডল কার্ডস। তারপর হচ্ছে মেজারমেন্ট রিলেটেড ডিফেক্টস কোনগুলো, মেজারমেন্ট রিলেটেড ডিফেক্টস হচ্ছে মেজারমেন্ট আউট অফ টলারেন্স অন প্লাস সাইড। নর্মালি আপনার হচ্ছে দেখুন আপনি এখানে প্রোডাক্টের অ্যাপিয়ারেন্স দেখে বুঝছেন, এই যে নেকের অ্যাপিয়ারেন্স এখানে আপনার লাগবে হয়তো মনে করেন 11.5, তাহলে এখানে আছে কত 6.5। তারপর হচ্ছে আপনার এখানে দেখুন আপনার এক সেম প্রোডাক্টের মধ্যে একটা চেয়ে একটা বড়, মাইনাস সাইড সেম, মাইনাস সাইডে যদি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি বড়, সে আপনার যদি আপনার যে রিকোয়ারমেন্ট আছে ওটা যদি ছোট হয় তাহলে মাইনাস সাইড, আর যদি বড় হয় তাহলে প্লাস সাইড। আপনার প্রোডাক্টের ইমেজগুলো দেখে হয়তো কিছুটা ধারণা করতে পারছেন
যে নিচেরটা হচ্ছে 3 থেকে 6 সাইজের আর উপরটা হচ্ছে 6 থেকে 9 সাইজের। তার আপনার প্রোডাক্টটা হচ্ছে 6 থেকে 9 সাইজের, কিন্তু আপনার সাইজ দিয়েছেন 3 থেকে 6 সাইজের। তখন এই ধরনের যদি হয় তখন আপনার মাইনাস সাইডে আপনাকে এই ডিফেক্টটা পড়বে। তারপর হচ্ছে স্লিপ অর প্যান্ট লেগস ভেরি ইন লেন্থ উইথ মোর দেন 3/8। যদি আপনার কি হচ্ছে, আমরা নর্মালি বলে থাকি হচ্ছে লেন্থ ভেরিয়েশন উইদিন এ প্যাক। সেম প্যাকের মধ্যে দেখুন আপনার একটা সাইজ হচ্ছে এরকম, আর একটা সাইজ এরকম, একটা সাইজ এরকম, একই প্যাকের মধ্যে আপনার লেন্থ ভেরিয়েশন ডিফারেন্স, যে স্লিপের লেন্থ ভেরিয়েশন ডিফারেন্স, বটমের লেগ লেন্থ ভেরিয়েশন ডিফারেন্স, স্লিপের লেন্থ ভেরিয়েশন। তো এই ধরনের ডিফেক্টগুলো যদি হয়ে থাকে আমরা এই ধরনেরগুলোকে স্লিপ বা প্যান্টসের লেগ ভেরিয়েশন ডিফেক্ট হিসেবে কাউন্ট করব। তারপর হচ্ছে সিপিএসসি মেজারমেন্ট আন্ডার টলারেন্স। সিপিএসসি মেজারমেন্ট কোনগুলো নর্মালি আপনারা জানেন, কি পয়েন্ট মেজারমেন্ট। টপসের ক্ষেত্রে আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালসে বলেছিলাম যে টপসের ক্ষেত্রে কোনগুলো পয়েন্টগুলোকে আমরা সিপিএসসি বলবো, আর কোনগুলোকে আমরা বটমের ক্ষেত্রে কোনগুলো সিপিএসসি বলবো। তাহলে হিপের মেজারমেন্ট আপনারা সবাই জানেন, এটা হচ্ছে সিপিএসসি বা ক্রিটিক্যাল পয়েন্ট মেজারমেন্ট। এই হিপের মেজারমেন্টের ভেরিয়েশন আন্ডার টলারেন্স, সেই কারণে আমরা এগুলোকে কি বলি, সিপিএসসি মেজারমেন্ট আন্ডার টলারেন্স। তারপর ফেব্রিক রিলেটেড ইস্যু কোনগুলো, ফেব্রিক রিলেটেড ইস্যুগুলো হচ্ছে যেমন আপনারা দেখেন ফেব্রিক শেডেড গার্মেন্টস টু গার্মেন্ট অর নন মিলিং অ্যাপ্রুভাল স্ট্যান্ডার্ড। একে ব্যাগের মধ্যে ফেব্রিক টু ফেব্রিক, গার্মেন্ট টু গার্মেন্ট, সো আপনার শেড ভেরিয়েশন, গার্মেন্ট টু গার্মেন্টের মধ্যে শেড ভেরিয়েশন, এবং হচ্ছে আপনার এই যে প্লাগারের সাথে বডি, গার্মেন্টস টু গার্মেন্ট টু শেড ভেরিয়েশন। এই ধরনের ডিফেক্টগুলো যদি হয় গার্মেন্ট টু গার্মেন্ট শেড ভেরিয়েশন অথবা প্যানেল টু প্যানেল শেড ভেরিয়েশন। তারপর হচ্ছে পুয়ার নেপ শেপ, পুয়ার নেপ অন ফেব্রিক। আপনার যে নেপস লেফট সাইডে হচ্ছে নেপস এক ধরনের, রাইট সাইডে হচ্ছে নেপস আরেক ধরনের, কম বা বেশি, এই ধরনের ডিফেক্ট যদি হয়ে থাকে পুয়ার নেপ অফ ফেব্রিক। তারপর হচ্ছে হোল, ফেব্রিক হোল, আপনারা সবাই জানেন এই ধরনের হোলগুলোকে আমরা নর্মালি ফেব্রিক হোল বা ফেব্রিকের ডিফেক্টের মধ্যে আমরা কাউন্ট করে থাকি। তারপর হচ্ছে স্ল্যাব বা কন্টামিনেশন, এই যে ফরনিয়ান এবং এই ধরনের ডিফেক্টগুলো যদি আমরা বলি স্ল্যাবস। আর যে রাউন্ড যদি গিট্টুর মধ্যে থাকে ওই ধরনের ডিফেক্টগুলো আমরা বলি নট। তারপর হচ্ছে ফেব্রিক ফ্লস কোনগুলো, ফেব্রিক ফ্লস হচ্ছে এই যে যেমন একটা ইয়ান উঠে গিয়ে পুরা এই যে লম্বার একটা ডিফেক্ট, এই যে লেটারিং এর মতো ডিফেক্ট, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা নর্মালি বলে থাকি ফেব্রিক ফ্লস। তারপর হচ্ছে ডাইমার্ক, এই যে আপনার স্পটগুলোকে ডাইং এর যে ফলগুলোকে এগুলোকে আমরা বলে থাকছি ডাইং মার্ক। তারপর হচ্ছে প্রিন্টিং, আপনার প্রিন্টিং এর মধ্যে দেখেন এই যে প্রিন্টিং এর ফেব্রিকের মধ্যে আলাদা একটা প্রিন্ট কালার পেস্ট হয়েছে, এগুলোকে নর্মালি আমরা স্প্লেশেস অফ কালার পেস্ট বলে থাকি। তো এই ধরনের প্রিন্টিং রিলেটেড ডিফেক্টগুলোকে আমরা বলছি প্রিন্টিং কালার ডিফারেন্স। তারপর হচ্ছে মিসপ্রিন্টগুলো আপনারা দেখছেন এই যে এখানে হচ্ছে একটা লাভ শেপ বা হার্ট শেপ আছে, কিন্তু এই যে এই প্রিন্টে এক্সেস, তাহলে এইগুলোকে আমরা বলছি মিসপ্রিন্ট বা কালার বয়েড। কালার মাইগ্রেশন তো বুঝতেই পারছেন যে আমাদের এই যে রেড কালার থেকে আপনার হোয়াইট কালারের মধ্যে যে কালার ব্লিডিং চলে এসছে, এগুলো এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা বলছি কালার মাইগ্রেশন। ফেব্রিক স্কিউনেস বা বোয়িং আপনার ডিফেক্টটা একটু ভালো করে দেখতে হবে। এই যে আপনার অ্যালাইনমেন্টটা দেখুন, এই অ্যালাইনমেন্টটা এখানে স্ট্রেট না হওয়ার কথা ছিল, এই যে যেমন এটা স্ট্রেট আছে কিন্তু এই অ্যালাইনমেন্টটা স্ট্রেট না হয়ে এই দিক থেকে এসে একটু ওয়েবি শেপ, এই যে এই ধরনের ওয়েবি শেপ বা আপনার গ্যাপের মধ্যে ইরেগুলার, আপনার রিপিট স্টেপের মধ্যে ইরেগুলার শেপ, অ্যালাইনমেন্টটা মিস অ্যালাইন, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা নর্মালি ফেব্রিকের স্কিনেস বা বোয়িংনেস বলে থাকি। তারপর হচ্ছে পাইলিং কোনগুলো, যে আমরা নর্মালি বাবলিং বলে থাকি ফেব্রিকের যে পাইলিং ডিফেক্টস, এগুলোকে এই ধরনের ডিফেক্টস থাকলে আমরা ওইগুলোকে ফেব্রিক পাইলিং হিসেবে কাউন্ট করে থাকি। হ্যান্ডফিল ডিফেক্টসটা কী ধরনের, হ্যান্ডফিল ডিফেক্টসটা হচ্ছে নর্মালি এটা আপনি ইমেজ দিয়ে বুঝতে পারবেন না, সেই কারণে আপনাকে স্ট্যান্ডার্ড যে থাকবে সেই স্ট্যান্ডার্ডের সাথে বাল্বটা মিলিয়ে দেখতে হবে, হ্যান্ডফিল করে দেখতে হবে। যদি ডিফারেন্স মনে হয় হার্শ বা বেশি সফট মনে হয় তখন এটা হ্যান্ডফিল বলতে হবে। যেমন আপনার অ্যাপ্রুভাল আছে হার্শ, আপনি প্রোডাক্ট করে ফেলছেন সফট, তাহলে কিন্তু হবে না। আপনার অ্যাপ্রুভাল আছে সফট আবার প্রোডাক্ট করে ফেলছে হার্শ, সেটার ক্ষেত্রেও কিন্তু হবে না। সেই কারণে আপনাকে স্ট্যান্ডার্ডের অনুযায়ী আপনার হ্যান্ডফিলটা হার্শনেস এবং সফটনেসটা ঠিক রাখতে হবে।
তারপরে অবিয়াস অর্ডার, অর্ডার মানে হচ্ছে গন্ধ। অনেক গার্মেন্টসগুলো দেখবেন কার্টন খোলার পরে এক ধরনের মানে গন্ধ ওঠে, অথবা প্যাকিং এর মধ্যে আপনার যখন প্যাক হয় তখন এক ধরনের গন্ধ হয়, পুরো প্যাকিং সেকশনে গন্ধে ভরে যায়। এই ধরনের যদি অবিয়াস অর্ডার হয়, সেই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু কোনো অবস্থায় প্যাক করা যাবে না। এটা আপনি স্মেল ফিল করে আপনাকে বুঝতে হবে। তারপর স্ন্যাক ইন ফেব্রিক, স্ন্যাগিং তো বুঝেন। স্ন্যাগিং হচ্ছে ফেব্রিকের মধ্যে এই ধরনের আপনার যদি ফেব্রিকের একটা ইয়ান কাট হয়, ইয়ানগুলো উঠে যায়, তো এই ধরনের ফেব্রিক প্রবলেমগুলোকে আমরা স্ন্যাগিং ইন ফেব্রিক। তারপর হচ্ছে বেরি তো বুঝছেন, বেরি হচ্ছে এই যে লাইনগুলো ঠিক নেই, মিস অ্যালাইন, এই ধরনের ডিফেক্টগুলো যদি হয় এগুলোকে আমরা বেরি অন ফেব্রিক। তারপর হচ্ছে এক্সেসিভ শিঙ্কেজ আফটার ওয়াশ। এক্সেসিভ শিঙ্কেজ হচ্ছে আপনি প্রোডাক্টটা ওয়াশ করার পরে দেখলেন যে প্রোডাক্টটা হয়তো অতিরিক্ত বেড়ে গেছে বা অতিরিক্ত কমে গেছে। তো আপনার সেই কারণে আপনার ফেব্রিকে আমরা শিঙ্কেজ, রোল ওয়াশ শিঙ্কেজ স্টেজগুলো করে থাকি। যেমন আমরা বিফোর ওয়াশে এবং আফটার ওয়াশে শিঙ্কেজের ভেরিয়েশনটা দেখতে হয়। সেমভাবে আপনার লেন্থ এবং উইথে ভেরিয়েশন দেখার পরে যদি আপনি প্রোডাকশনটা করেন, কিন্তু যখন ওয়াশের পর যদি এক্সেসিভ প্লাস বা এক্সেসিভ মাইনাস হয়, এক্সেসিভ শিঙ্কেজ এর কারণে এই প্রবলেমটা ঘটে থাকে, তখন আপনাকে এটা এক্সেসিভ শিঙ্কেজ আফটার ওয়াশ এই ডিফেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে পুয়ার অ্যাপিয়ারেন্স আফটার ওয়াশ, যে এই যে পুয়ার অ্যাপিয়ারেন্স আপনার পুরো প্রিন্টিংটা ক্র্যাক হয়ে গেছে, প্রিন্টিংগুলো উঠে গেছে, টন হয়ে গেছে, ফ্রস্টিং হয়ে যায় এবং আপনার পাকার লুক চলে এসেছে, তার মানে হচ্ছে পুয়ার অ্যাপিয়ারেন্স আফটার ওয়াশ। তারপর হচ্ছে প্রিন্ট অন ফেব্রিক ক্র্যাকিং, আপনার প্রিন্টগুলো ক্র্যাক হয়ে গেছে। নর্মালি নন ওয়াশ প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের ডিফেক্টগুলো যদি হয়, প্রিন্ট অন ফেব্রিক ক্র্যাকিং। তারপর ট্রিমস রিলেটেড ডিফেক্টস কোনগুলো? ট্রিমস রিলেটেড ডিফেক্টসগুলো হচ্ছে আপনার দেখুন ডিফেক্টিভ স্ন্যাপস, পুয়ার ফাস্টেনিং অ্যাকশন, চিপড হয়নি, এই যে আপনার কালার ডিসকালার হয়ে গেছে, লেফট ফ্রন্ট আউট হয়ে যায়। তারপরে এই ধরনের যদি আপনার ট্রিমস রিলেটেড ইস্যুগুলো হয়ে থাকে, তাহলে সেইগুলোকে আমরা ডিফেক্টিভ স্ন্যাপস হিসেবে কাউন্ট করব। যেমন এই যে আপনার কালার উঠে গেছে, এটাতে হয়তো এটা হচ্ছে আপনার অপাবিলিটি, যেটা মানে আপনার ডু আন্ডুটা প্রপারলি হচ্ছে না, ডিফেক্টের মধ্যে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তবুও কিন্তু এটা ডিফেক্টটা হচ্ছে ডু আন্ডু না হওয়ার কারণে এই ধরনের ডিফেক্টগুলো হয় ডিফেক্টিভ স্ন্যাপের কারণে। তারপর হচ্ছে আপনার ডিফেক্টিভ বাটন, এই যে বাটনগুলো উঠে যাচ্ছে, বাটন আপনার এখানে মিসিং, আপনার এখানে কি আছে ফুল টেস্ট, এটা তো আশা করি পাস হবে না, কারণ এটা কি হচ্ছে আপনার এখানে 4টা হোলের মধ্যে বাটন থাকার কথা ছিল, কিন্তু আছে 2টাতে, তার মানে মিসিং। ঠিক আছে, তো বাটন হাফ স্টিচ হিসাবে আমরা এটা কাউন্ট করে থাকি। তারপরে এই যে অতিরিক্ত লুজনেস যদি এই ধরনের ডিফেক্টগুলো হয়, ডিফেক্টিভ বাটন হিসাবে আপনাকে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে ডিফেক্টিভ জিপার, যদি ডিফেক্টের মধ্যে আপনার ফুলার বা রানার বা স্লাইডার বা ফ্লাইতে কোনো ধরনের ডিফেক্ট থাকে, এই ধরনের জিপার রিলেটেড ডিফেক্টগুলোকে আমরা ডিফেক্টিভ জিপার হিসাবে কাউন্ট করব। তারপর হচ্ছে ওটিবি নট সিকিউর, আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে এমব্রয়ডারির মধ্যে ব্যাক সাইডে আমাদের ওটিবি ইউজ করতে হয় বা ট্রাইকন লাইনিং ইউজ করতে হয়। ট্রাইকন লাইন যদি উঠে যায়, নট সিকিউর অ্যাটাচ হয়, তখন এটাকে ওটিবি নট সিকিউরিটি হিসাবে আপনাকে বা ব্যাকিংটা আনসিকিউর হিসাবে আপনাকে ডিফেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে যদি আপনার এমব্রয়ডারির মধ্যে ব্যাকিংটা লাগানোর কথা ছিল, ওটিবি লাগানোর কথা ছিল, আপনি কিন্তু লাগান না, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা ওটিবি মিসিং ডিফেক্ট হিসেবে কাউন্ট করব। তারপর হচ্ছে ডিফেক্টিভ মোটিভ এব্লিক্স বোস ইনসিকিউর মিসিং ফ্রেং নট সেন্টার, আপনার এই যে দেখুন এই যে বোসগুলো সেন্টার হওয়ার কথা ছিল, সেন্টার না হয়ে বোসটা হচ্ছে কোথায় অফ সেন্টার। তারপর হচ্ছে আপনার এব্লিক্সগুলো প্রপারলি অফ সেন্টার হয়নি, অফ সেন্টার, এখানে মিডল হওয়ার কথা ছিল, মিডল না হয়ে হচ্ছে অফ সেন্টার। এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা বলি ডিফেক্টিভ মোটিভ বা এব্লিক্স বা অফ সেন্টার এব্লিক্স। তারপর হচ্ছে ডিফেক্টিভ এমব্রয়ডারিগুলো হচ্ছে যেগুলো ক্লোজ করার পরে পয়েন্টগুলো মিলার কথা, এই যে পয়েন্টগুলো কিন্তু মিলে নেয়, লেফট এবং রাইটের পয়েন্টগুলো মিলে নেয়, তারপর ডিফেক্টিভ এমব্রয়ডারির কারণে আমরা ড্যামেজ। তারপর হচ্ছে এমব্রয়ডারির মধ্যে উল্টো হয়ে গেছে, যে বেস্ট হওয়ার কথা ছিল এটা উপর দিক হয়ে গেছে, বেস্ট ফ্রেন্ড আপনার অ্যালাইনমেন্টে ঠিক নাই, এটা যেমন আপ সাইডে হওয়ার কথা ছিল, একটা আপ সাইডে একটা ডাউন সাইডে। তারপর এই যে পয়েন্টগুলো আপনার অ্যালাইনমেন্ট ঠিক না থাকার কারণে এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা বলবো ডিফেক্টিভ এমব্রয়ডারি। ডিফেক্টিভ স্ক্রিন প্রিন্ট রিলেটেড যত ধরনের ডিফেক্ট থাকবে সবগুলোকে আমরা ডিফেক্টিভ স্ক্রিন প্রিন্ট বলবো। ক্র্যাকিং, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট মিস অ্যালাইন, তারপর কালার ফাস্টেনিং, সবগুলো পুয়ার প্রিন্টিং রিলেটেড ডিফেক্টগুলোকে আমরা ডিফেক্টিভ স্ক্রিন প্রিন্ট বা ডিফেক্টিভ প্রিন্ট হিসেবে বা পুয়ার প্রিন্টিং ডিফেক্ট হিসেবে কাউন্ট করব। তারপর হচ্ছে মোল্ড ফ্রম স্ক্রিন প্রিন্ট, দেখুন প্রিন্টের পরে মোল্ড চলেছে গার্মেন্টসের মধ্যে,
এই ধরনের ডিফেক্টগুলো যদি থাকে মোল্ড, তাহলে আমরা এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা মোল্ড ফ্রম স্ক্রিন প্রিন্ট হিসেবে ডিফেক্ট হিসেবে কাউন্ট করবো। এটা কিন্তু ক্রিটিক্যাল, এটা কোনো অবস্থাতে এই প্রোডাক্টগুলো রিকারিং না করে কোনো অবস্থাতে প্যাক করা যাবে না। ওই পিরিয়ডে টোটালটা রিচেক করে আপনাকে রিকিউরিং করতে হবে। তারপর হচ্ছে পিকট বা কর্ডিং বা পাইপিং ড্রয়স্টিক যদি প্রপারলি না হয়, যদি মিসিং হয়, অ্যালাইনমেন্ট মিস্টেক থাকে বা স্কিপ হয়, তখন ডিফেক্টগুলোকে আমরা পিকট, কর্ড, পাইপিং, ড্রয়স্টিং, মিসিং হলে মিসিং, স্কিপ হলে স্কিপ, আর ইনকারেক্ট হলে ইনকারেক্ট পজিশন, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা নর্মালি পিকট, কর্ডিং, পাইপিং, ড্রয়স্টিং, ইনকারেক্ট অথবা মিসিং বা স্কিপ ডিফেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। আপনারা তো দেখে বুঝতেই পারছেন, যেমন এখানে পিকটের মধ্যে এখানে স্কিপ, যদি ইনসিকিউর হয় ইনসিকিউর, আর যদি মিসিং হয় মিসিং ডিফেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে বাটনস নট সুইং উইথ টোনাল থ্রেড। কিছু কিছু কাস্টমার ক্ষেত্রে আপনারা জানেন যে বাটনের মধ্যে বাটন সুইং করার পরে অবশ্যই লক স্টিচ দিয়ে বাটন সুইং করতে হয় এবং আপনার রেবিডিয়ার থাকতে হয়, রেবিডিয়ার আছে, এবং আপনার ববিনের থ্রেডটা কন্ট্রাস্ট হতে হয়। যেমন কি এই কাস্টমারের ক্ষেত্রে ববিনের থ্রেডটা কন্ট্রাস্ট, কিন্তু ওনার ববিনের থ্রেডটা কন্ট্রাস্ট না হওয়ার কারণে ওনাকে এটাকে মেজর ডিফেক্ট হিসেবে কাউন্ট করে থাকেন, এবং সেই ডিফেক্টটা হচ্ছে বাটনস নট সুইং উইথ টোনাল থ্রেড। টোনাল থ্রেড মানে হচ্ছে কন্ট্রাস্ট থ্রেড। তারপর হচ্ছে এনি ডেকোরেটিভ লেভেল সুইং আপসাইড ডাউন। যদি ডেকোরেটিভ লেভেল যেগুলো থাকে, এটা যদি আপনার পজিশনটা বা আপনার ওয়েটা যদি আপনার অ্যাপ্রুভাল অনুযায়ী না হয়, যেমন এটা যদি আপস হওয়ার কথা ছিল, এগুলো সবগুলো ডাউন, মানে এটা আপস হওয়ার কথা, আপসের পরিবর্তে ডাউন হয়ে গেছে, তো এই সেক্ষেত্রে অ্যাপ্লিক লাগান, প্রিন্টিং করেন, আপনার এক্সট্রা ডেকোরেটিভ লেভেল লাগান, সেক্ষেত্রে আপনার ওয়েটা ঠিক রাখা খুব বেশি জরুরি। যে প্রোডাক্টের কাস্টমার এন্ড ইউজার পরিধান করার পরে সেটার ওয়েটা লেফট অর রাইট কোন দিকে আপনার অ্যাপ্রুভাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে। তারপর হচ্ছে ডেট অর ডিফেক্টিভ ইলাস্টিক, যেটা দেখেই বুঝতে পারছেন যে প্রোডাক্টের ইলাস্টিকটা এরকম হওয়ার কথা, কিন্তু এটা ছেড়ে দিয়েছে। তার মানে আপনার রিকভারি, ইলাস্টিকের রিকভারি এবং এলোকেশনটা স্ট্যান্ডার্ড অনুযায়ী না থাকার কারণে, পুয়ার ইলাস্টিসিটির কারণে আপনার প্রোডাক্টের অ্যাপিয়ারেন্সটা ফুললি ইলাস্টিসিটি হারিয়ে ফেলছে। তারপর হচ্ছে লেভেল, যে ধরনের আমরা লেভেল ইউজ করি সেই লেভেলের ডিফেক্ট কোনগুলো, লেভেলের ডিফেক্টগুলো হচ্ছে নর্মালি দেখুন, কেয়ার লেভেল ইনকারেক্ট, আনরিডেবল, আপসাইড ডাউন। এই যে কেয়ার লেভেলের যদি কোনো কারণে কেয়ারের সমস্ত ইনফরমেশনগুলো যদি পড়া না যায়, মিসিং থাকে, ইনকারেক্ট থাকে, এবং যদি কন্টেন্টগুলো যদি প্রপারলি স্ট্যান্ডার্ড অনুযায়ী না হয়, তখন সেক্ষেত্রে কেয়ার লেভেল ইনকারেক্ট, মিসিং বা ইলেজিবল ডিফেক্ট হিসেবে আপনাকে কাউন্ট করতে হবে। যদি হ্যাংট্যাগগুলো যদি মিসিং হয়, ইনকারেক্ট হয়, বা আনস্ক্যানেবল বা আনরিডেবল যদি হয়, সেক্ষেত্রে আপনাকে হ্যাংট্যাগ রিলেটেড হিসাবে মিসিং হলে মিসিং, ইনকারেক্ট হলে ইনকারেক্ট, আর ইলেজিবল লেটারিং হলে ইলেজিবল লেটারিং ডিফেক্ট হিসেবে আপনাকে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে টেক ফ্রি লেভেল বা টেকলেস লেভেল। যদি আপনার এই ধরনের ডিফেক্টগুলো টেকলেস লেভেল বা টেক ফ্রি লেভেল, এগুলো হচ্ছে দেখুন এটা পজিশন ঠিক নাই। কিছু কিছু কাস্টমারের মধ্যে আপনার যারা নেক থেকে একটা মিনিমাম ডিস্টেন্সে টেকলেস লেভেলটা লাগাতে হয়, যেমন এই কাস্টমার যেন 3-8 ইঞ্চি ডিস্টেন্স লাগাতে হয়, কিন্তু এটা নেক বরাবর, এটা হচ্ছে পজিশন ঠিক নেই বা মিস পজিশন। এগুলো হচ্ছে আপনার লেটারিং কেম অফ, এগুলো দেখুন আপনার এক্সট্রা একটা ব্লিডিং এসছে বা এক্সট্রা একটা ছাপ এসছে, যে যে বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের, এগুলো হচ্ছে টেকলেস লেভেলের ডিফেক্টের কারণে এই এফেক্টগুলো এসছে। এই ধরনের ডিফেক্টগুলো যদি হয়ে থাকে, সেগুলো হচ্ছে আপনার টেকলেস লেভেলের কোয়ালিটি ইস্যু। যদি প্যাকেজিং ইস্যু কোনগুলো, প্যাকেজিং নিয়ে আলোচনা করি, প্যাকেজিং ইস্যুগুলো হচ্ছে প্রথমে যে জিনিসটা, যেমন আপনার এইখানে প্রোডাক্টগুলো থাকার কথা এস পার 2 mm, 3 mm, 4 mm, 5 mm, 6 mm, এই যে রেশিও অনুযায়ী প্রোডাক্টগুলো থাকার কথা, সেই অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো, আপনার এই যে প্যাকিং লিস্ট অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো একই প্যাকে নেই, এবং সিকোয়েন্সটা একইভাবে নেই। যেমন আপনার এস এর থাকার কথা ছিল, সাপোজ আপনার 2 পিস, আপনার এস এ আছে 1 পিস, এম এ থাকার কথা ছিল 3 পিস, আছে 4 পিস। এই ধরনের যদি হয়, তাহলে আমরা মিক্স সাইজ উইদিন সেলিং ইউনিট এস পার নট মিট কাস্টমার রিকোয়ারমেন্ট, তাহলে আপনার প্যাকিং গাইডলাইন অনুযায়ী এই ধরনের আপনার যদি প্যাকটা ইনকারেক্ট হয়। তারপর হচ্ছে সেকেন্ড মিক্স ইন উইথ ফার্স্ট, তার মানে ডিফেক্টিভ প্রোডাক্টটা হচ্ছে যদি আপনার ফার্স্ট বা গুড কোয়ালিটিফুল কার্টনের প্যাকের মধ্যে দেওয়া হয়, তখন এই ধরনের ডিফেক্টগুলোকে সেকেন্ড মিক্সড ইন উইথ ফার্স্ট। তার মানে হচ্ছে সেকেন্ড বলা হচ্ছে এখানে কোয়ালিটি লেস গার্মেন্টসগুলোকে, আর ফার্স্ট বলা হচ্ছে কোয়ালিটি ফুল গার্মেন্টসগুলোকে। যদি কোয়ালিটি ফুল গার্মেন্টসের মধ্যে এই ধরনের ডিফেক্টিভ গার্মেন্টসগুলো আপনি ঢুকে দেন বা পাওয়া যায়, এই ধরনের ডিফেক্টগুলোকে বলা হয় সেকেন্ড ইন উইথ ফার্স্ট গার্মেন্টস।
তারপর হচ্ছে ফরেন ম্যাটারগুলো দেখছেন, এই যে বিটসগুলো এখানে পাওয়া যাচ্ছে। এই ধরনের জন্য কোনো ফরেন এলিমেন্ট যদি রিকোয়ারমেন্ট নেই কিন্তু পাওয়া যাচ্ছে গার্মেন্টসের মধ্যে সুইং বা অ্যাটাচ বা কোথাও লেগে গেছে, এই ধরনেরকে বলা হয় ফরেন ম্যাটার ইন গার্মেন্টস অর প্যাকেজ। তারপর হচ্ছে ফোল্ডেড অর হাং ইনকারেক্টলি, যে দেখুন আপনার ফোল্ডগুলো হচ্ছে এখানে প্রপারলি ফোল্ড না হওয়ার কারণে অ্যাপিয়ারেন্সটা আসেনি, যে ইমপ্রপার ফোল্ডিং। এই ধরনের ডিফেক্টগুলো যদি হয় তারপরে ফোল্ডেড অর হাং ইনকারেক্টলি। তারপর হচ্ছে ক্যাটেগ, ক্যাটেগ যদি হয় মিসিং বা ইনকারেক্ট। যেমন আপনি দেখেন এখানে হচ্ছে ক্যাটেগ যেটা আছে সেই ক্যাটেগটার মধ্যে 9 মান্থস, আর এখানে দেওয়া আছে 2 পিস সেট, কিন্তু এটা হচ্ছে আরেকটা সাইজের জন্য। তাহলে এই যে আপনার একটা প্রোডাক্টে 9 মান্থস আর একটা প্রোডাক্ট আরেকটা সাইজ যদি এরকম হয়, আপনার যেমন এই প্রোডাক্টটা হচ্ছে 10-12, আপনি লাগিয়েছেন 9, তাহলে ইনকারেক্ট। আর যদি হয় যে এটা অন্য স্টাইলের হওয়ার কথা ছিল, এই স্ট্যান্ডার্ড এ লাগিয়েছেন আরেকটা স্টাইলের। তো এই ধরনের ডিফেক্টগুলো যদি মিসিং, ইনকারেক্ট বা রং যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ক্যাটেগ রিলেটেড ইস্যু হিসেবে আপনাকে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে কাট কস্ট বাই সুইপটেক। এই ডিফেক্টটা হচ্ছে আমাদের জন্য খুব কমন। সেটা হচ্ছে আপনারা জানেন যে সুইপটেক লাগানোর জন্য বা সুইপটেক লাগানোর সময় আমাদের গার্মেন্টসগুলো ডিফেক্ট করে ফেলেন অপারেটরগণ বা যারা লাগিয়ে থাকেন হেল্পারগণ। এই ক্ষেত্রে আপনার খুব বেশি কেয়ারফুলি থাকতে হবে যে আপনার টেক গানের নিডলটা আপনি খুব কেয়ারফুলি আপনাকে চুজ করতে হবে ফেব্রিক অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী, এবং আপনার পজিশনটা টেকলেস লেভেল, সরি সুইপটেক লাগানোর জন্য যে পজিশনটা আপনি চুজ করবেন সেটা থেকে এনশিওর করতে হবে যে কোনো অবস্থায় গার্মেন্টস যেন হোল না হয়। এই ব্যাপারটা আপনি খুব কেয়ারফুলি আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে সাইজ স্ট্রিপ মিসিং, ইনকারেক্ট, গ্লো, রেসিডো। এই জিনিসটা হচ্ছে যদি মিসিং, এই যে দেখুন এটাতে আছে এটাতে নাই মিসিং, এই গ্লো। তারপর হচ্ছে আপনার সাইজ স্ট্রিপ তোলার পরে গার্মেন্টসের উপর গ্লো এফেক্ট আসে। এই জিনিসটা কিন্তু খুব বেশি আপনার জন্য ক্ষতিকর, কারণ গ্লো এফেক্ট যদি থাকে ওখানে আপনার ডাস্ট চলে আসে, পুরো এরিয়াটা ডার্ক হয়ে যায়। কোনো অবস্থাতে আপনার যে সাইজ স্ট্রিপগুলো ইউজ করবেন সেই সাইজ স্ট্রিপগুলোর যেন অতিরিক্ত গ্লো না হয়, অথবা আবার গ্লো লেস না হয় যাতে সাইজ স্ট্রিপগুলো পড়ে যায়। তো আপনাকে যেখানে প্রোডাক্টের এবং ফেব্রিকেশন অনুযায়ী সাইজ স্ট্রিপের গ্লোটা আপনাকে সেট আপ করতে হবে। তারপর হচ্ছে হ্যাঙ্গার যদি ব্রোকেন হয়, এই ধরনের ডিফেক্টগুলো প্যাকের ভিতরে যদি পাওয়া যায়, হ্যাঙ্গার রিলেটেড ইস্যু হিসেবে আপনাকে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে ফিচার ট্যাগ অর স্টিকার যদি মিসিং হয়, ইনকারেক্ট হয়, দেখুন আপনার দেখুন এখানে লেখা আছে 5 শর্ট স্লিপ বডি, আর উপরটা লেখা আছে 5 লং একই প্যাকের মধ্যে। তাহলে একটা হচ্ছে 5 শর্টস আর একটা হচ্ছে 5 লং। এই ধরনের যদি ইস্যু হয়ে থাকে তখন সেক্ষেত্রে আপনাকে ফিচার ট্যাগ বা স্টিকার রিলেটেড ইস্যু হিসেবে আপনাকে কাউন্ট করতে হবে। ইনকারেক্ট কাউন্ট ইন কার্টন, নর্মালি আপনার ইনকারেক্ট কাউন্ট হচ্ছে নর্মালি আপনার এখানে 60 পিসের কার্টন আছে, কিন্তু আছে হচ্ছে আপনার 58 পিসেস, তাহলে আপনার অথবা 62 পিসেস আপনার ইনকারেক্ট কোয়ান্টিটি। তারপর ইনকারেক্ট স্টাইল অর সাইজ ইন এ কার্টন, এটা হচ্ছে সাপোজ আপনার রেড কালারের থাকার কথা, রেড কালারের মধ্যে আপনি আরেকটা কালারের গার্মেন্টস, এইটা আপনার ম্যাক্সিমাম আমরা এই ধরনের ইন্সপেকশনের সময় এই ধরনের ডিফেক্টগুলো পেয়ে থাকি। একটা কালারের মধ্যে আরেকটা কালার পেয়ে থাকি, এই ধরনের ডিফেক্টগুলো থাকলে এগুলোকে ইনকারেক্ট স্টাইল বা সাইজ ইন এ কার্টন। তারপর ইনকারেক্ট প্রিপ্যাক অ্যাসর্টমেন্ট। অ্যাসর্টমেন্ট শুরুতে বলছিলাম অ্যাসর্টমেন্ট রং যদি হয়, যে আপনার রেশিও হচ্ছে এস এর জন্য 1 পিস, এম এর জন্য 2 পিস, এল এর জন্য 3 পিস, এক্স এর জন্য 1 পিস। এই ধরনের অ্যাসর্টমেন্টগুলোর রেশিওগুলো যদি আপনার ইনকারেক্ট হয় তখন আপনাকে ইনকারেক্ট প্রিপ্যাক অ্যাসর্টমেন্ট। তারপর হচ্ছে মিসিং পার্ট অফ সেট। মিসিং পার্ট অফ সেট হচ্ছে আপনার এখানে যদি 2 পার্ট সেট বা 3 পার্ট সেট বা 5 পার্ট সেট থাকে, আপনি যদি কোনো একটা পিস বা কোনো একটা পার্টস যদি আপনার মিসিং হয় তখন মিসিং পার্ট অফ সেট ডিফেক্ট হিসেবে আপনাকে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার শিপমেন্ট নট প্যাক অ্যাকর্ডিং টু দ্য ফিউ বা ডিম কোড, মানে আপনার এখানে সেলিং ইউনিট দেওয়া আছে 2 পিস 12 এম সাইজের, কিন্তু আপনি শিপমেন্ট করছেন কয় পিস, 1 2 3 4 4 পিস। তাহলে সেলিং ইউনিটের সাথে বা আপনার প্যাকিং বা ডিম কোডের সাথে বা প্যাকিং গাইডলাইনের সাথে ফ্লোর রেডির সাথে আপনার শিপমেন্ট ঠিক নেই। তাহলে আপনার কোনটা ঠিক নেই আপনাকে এটা কি করতে হবে, এনশিওর করতে হবে এটা কি আপনার প্যাকিং লিস্ট বা ফ্লোর রেডি বা ডিম কোড ঠিক নেই নাকি প্রোডাক্টের শিপমেন্টটা ঠিক নেই, সেই অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। তারপর হচ্ছে ফিউ বা লাইন্স মিক্সড উইদিন শিপমেন্ট। ফিউ খুব বেশি গুরুত্বপূর্ণ এবং নর্মালি আমরা সবাই এই ভুলটা করে থাকি। স্টক ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ফিউ মিক্স, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, কোনো অবস্থাতেই ফিউ মিক্স চলবে না। এবং যদি কাস্টমার রিকোয়ারমেন্ট না থাকে এবং সাইজ যদি মিস্টেক করে থাকেন, যেমন এটাতে দেখুন অনেকগুলো প্রবলেম, একটা হচ্ছে 18 এম সাইজ আর একটা 16 এম সাইজের। তাহলে এখানে প্রথম কোর্সে ওনার সাইজ মিস্টেক করেছে
তারপর হচ্ছে আর এন নাম্বার এবং সিএ নাম্বার। তো আর এন নাম্বার এবং সিএ নাম্বার, এখন দেখুন এটা কোনো ফিউতে বা কান্ট্রি ওয়াইজ দেখা যাচ্ছে কোনো কান্ট্রির জন্য আর এন নাম্বারটা হবে, কোনো কান্ট্রির জন্য সিএ নাম্বারটা হবে। তারপর যে কান্ট্রিতে আর এন নাম্বার হবে সেই কান্ট্রির জন্য ইউভিসি নাম্বার ম্যান্ডেটরি, কিন্তু এখানে কোনো ইউভিসি নাম্বার নেই। তাহলে এটা কান্ট্রি ওয়াইজ আপনার পিও বা কান্ট্রি ওয়াইজ কেয়ার লেভেলটা ডিফারেন্স, সেই জিনিসটা আপনার কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে আপনার পিও ওয়াইজ কান্ট্রি ওয়াইজ যে শিপমেন্টটা করবেন সেই অনুযায়ী আপনার প্রোডাক্টটা ইনস্যুর করতে হবে। কোনো অবস্থাতে যদি এ ধরনের ফিও লাইন বা আপনার যদি আর এন নাম্বার সিএ নাম্বার বা সাইজ মিস্টেক থাকে, এগুলোকে ইনকারেক্ট সাইজ বা ইনক্লুডেড ফিও লেভেল ডিফেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে ইনকারেক্ট স্টাইল অর লেভেল। আপনারা সবাই জানেন যে আপনার সুইং টিকেট টিকেট আছে এক ধরনের স্টাইল, আপনার কেয়ার লেভেল আছে আরেক ধরনের স্টাইল। তো এই ধরনের ডিফেক্টগুলো হয়ে থাকলে সেগুলোকে আমরা নর্মালি ইনকারেক্ট স্টাইল অন লেভেল হিসেবে ডিফেক্ট হিসেবে কাউন্ট করে থাকি। তারপর যে গার্মেন্টস নট প্যাক নিডলি কজ এ এক্সেসিভ রিঙ্কল, মানে গার্মেন্টসটা প্যাকটা দেখুন কীভাবে করছে, বান্ডিল আকারে জাম্পিং করে, এই কারণে আপনার প্রোডাক্টে ক্রাস্ট অ্যাপিয়ারেন্স চলে এসছে। এই ধরনের অ্যাপিয়ারেন্স যদি হয় এটা হচ্ছে রিওয়ার্কের জন্য এবং ওভার এক্সেসিভ গুডস দেওয়ার কারণে যে আপনার কি ফ্লাফিনেস চলে এসছে, অনেকটা ফুলা ফুলা চলে এসছে। এইভাবে যদি আপনি প্যাক করে থাকেন আপনার গার্মেন্টসের ফাইনাল অ্যাপিয়ারেন্সটা এরকম ক্রাস্ট অ্যাপিয়ারেন্স চলে আসবে। এটার জন্য আবার রিপ্রসেসিং করতে হবে, রিপ্রসেসিং কস্টটা কিন্তু আপনাকেই বিয়ার করতে হবে। তারপর দেখুন লেন্থ একুরেসি, মাল্টিপ্যাকের ক্ষেত্রে লেন্থ একুরেসি সাপোজ আপনার ধরনের 3 পিস গার্মেন্টসের মধ্যে একটা এই সাইজ আর একটা এই সাইজ, এই ধরনের যদি হয় মাল্টিপ্যাকের ক্ষেত্রে আপনাকে লেন্থ ভেরিয়েশনের ক্ষেত্রে আপনাকে অ্যালাউ করবে না টোটালি, সেক্ষেত্রে আপনাকে মাল্টিপ্যাক গার্মেন্টসের লেন্থ একুরেসি ভেরিয়েশনটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। তারপর হচ্ছে ফিনিশড অ্যাপিয়ারেন্স ডিফেক্টগুলো কোনগুলো? ফিনিশড অ্যাপিয়ারেন্স হচ্ছে যেমন আমরা এই যে এক্সেসিভ রিঙ্কলস বা ক্রিজ যদি থাকে। তারপর হচ্ছে আপনার হ্যাঙ্গার মার্কস, এই যে হ্যাঙ্গারে ইমপ্রেশন মার্কগুলো চলে এসেছে, দেখুন হ্যাঙ্গার বসে হ্যাঙ্গারের ফুললি ইমপ্রেশন মার্কটা চলে এসেছে। তারপর হচ্ছে এই যে সয়েল্ড, ডার্টি, স্টেইন, কালার ট্রান্সফার, যে এখান থেকে এখানে চলে এসেছে। এই ধরনের ডিফেক্টগুলো আমরা ফিনিশড অ্যাপিয়ারেন্স ডিফেক্ট হিসেবে কাউন্ট করছি। তারপর হচ্ছে আপনার দেখুন ফোর গার্মেন্টস আপনার অ্যাপ্রুভাল স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, কিন্তু আপনি শিপমেন্ট করছেন এই শেডের। তারপর হচ্ছে কাট হোল ফ্রম ট্রিমিং, যে প্রথমে বলতে আপনি সুতা কাটতে গিয়ে এখানে ফেব্রিক ড্যামেজ করে ফেলছেন, গার্মেন্টস ড্যামেজ করে ফেলছেন। তারপর হচ্ছে ডিসকালারেশন অফ ফেব্রিক, যেমন হিট সিল মারতে গিয়ে ব্যাক সাইডে আপনার এখানে শাইনি মার্ক চলে এসে ডিসকালার হয়ে গেছে। এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা ডিসকালারেশন অফ ফেব্রিক ডিউটি প্রেসিং অর ফিউসিং। তা হচ্ছে ডিলেমিনেশন অ্যান্ড বাবেলিং ডিউ টু ইনকারেক্ট ফিউজিং, আপনি ভিতরে ইনসাইডে যে ব্যাকিং লাগিয়েছেন বা ওটিমি লাগিয়েছেন এর কারণে আপনার আউটসাইডে কি হচ্ছে এরকম ফেব্রিকের লুজনেস বা বাবলিং এফেক্ট চলে এসছে। এগুলোর কারণ হচ্ছে ডিলেমিনেশন অফ ব্যাকিং বা ওটিমি ডিউ টু ইনকারেক্ট লাইনিং অ্যাটাচ। এ দেখুন এই ধরনের ডিফেক্টগুলো যদি হয় এগুলোকে ডিলেমিনেশন অ্যান্ড বাবলিং ডিউ টু ইনকারেক্ট ফিউজিং ডিফেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে ডিফেক্ট স্টিকার লেফট অন গার্মেন্ট, যে ডিফেক্ট স্টিকার আপনার ফাইনাল ইন্সপেকশন আপনি পাচ্ছেন। তারপর হচ্ছে দেখুন এই যে মোল্ড খুব ক্রিটিক্যাল ইস্যু। কোনো অবস্থাতে এই ধরনের প্রোডাক্ট যদি থাকে 100% প্রোডাক্টগুলো আপনার ওই ফিল্ড প্রোডাক্টগুলো আপনাকে রিস্ক্রিনিং করাতে হবে, এই যে মোল্ড, এবং রিকিউরিং করে তারপরে আপনি আবার রিপেক করতে পারবেন। এখন আসুন আমরা সবার শেষে যে ডিফেক্টগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট। আমরা নর্মালি গার্মেন্টসের ক্ষেত্রে কোন কোন ডিফেক্টগুলোকে আমরা ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে কাউন্ট করব, কিন্তু আপনার ক্রিটিক্যাল ডিফেক্ট কাউন্টের ক্ষেত্রে আপনার ইন্ডিকেশন ক্ষেত্রে কাস্টমার ওয়াইজ ভেরি করবে। নর্মাল আমরা কিডসের ক্ষেত্রে কোন কোন ডিফেক্টগুলো আমরা ক্রিটিক্যাল হিসেবে কাউন্ট করবো সেই ব্যাপারে আলোচনা করব। প্রথমে হচ্ছে যে স্ন্যাপ বাটন ফ্রং বাটন এগুলো যে উঠে যায় আর লেফট ফ্রন্ট আউট হয় আপনার আনইভেন ফাউন্ডেশনের পরে, এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা প্রথমে কি করব, যেহেতু এটা আনইভেন ফাউন্ডেশনে পড়ছে সেগুলো আপনি ইনসিকিউর হতে পারে যে উঠে গেছে, এগুলোকে আপনাকে প্রথমে আমরা কি করব, স্ন্যাপ ফোল্ড অফ ক্রিটিক্যাল হিসেবে ডিফেক্ট হিসেবে কাউন্ট করব। তারপর হচ্ছে লেগ ফ্রন্ট যদি এক্সপোজ হয়, লেগ ফ্রন্ট যদি আউট হয় সেগুলো ক্রিটিক্যাল। তারপর হচ্ছে বাটন কেম অফ, বাটন হাফ স্টিচ, আপনার ফুল টেস্ট ফেল, এই ধরনের বাটন কেম অফ ডিফেক্টগুলো ক্রিটিক্যাল। ব্রোকেন বাটন বা ক্র্যাকড বাটন কিডস ওয়্যারের ক্ষেত্রে তখন ক্রিটিক্যাল। তারপর হচ্ছে আপনার থ্রেড এক্সপোজ 3/8 ইন এনক্লোজড টু অর মিড, যেমন আপনার এই যে টু অর মিডের মধ্যে যদি থাকে আপনার নর্মালি যেগুলো বডি স্যুটের টুর ভিতরে যদি এই ধরনের আনকাট থ্রেডগুলো থাকে যদি 3/8-এর উপরে থাকে তখন এগুলো কিডস ওয়্যারের ক্ষেত্রে বিশেষ করে ইনফ্যান্ট সাইজগুলোর ক্ষেত্রে আপনি ক্রিটিক্যাল হিসেবে কাউন্ট হবে।
তারপর হচ্ছে আপনার নিডল ফাউন্ড অন গার্মেন্টস, এই যে নিডল, ব্রোকেন নিডল বা নিডল ফ্র্যাগমেন্ট এর জন্য যদি পাওয়া যায় তাহলে নিডল ফাউন্ড ইন গার্মেন্টস। তারপর হচ্ছে স্ক্রিন প্রিন্ট ফিলিং, স্ক্রিন প্রিন্ট যদি উঠে যায় কিডসের ক্ষেত্রে, এই যে পিলিং, এগুলো আপনি স্কিনের ক্ষতি হতে পারে, এই কারণে এটা কিডসের ক্ষেত্রে এটা ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে কাউন্ট হচ্ছে। তারপর হচ্ছে রিবন বা বু ফুল টপ, আপনার জানেন কিডসের ক্ষেত্রে সিবিএস এর রুলস অনুযায়ী রিবন বা বো থাকলে আপনাকে, এগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম আগে, যেগুলো কিডসের সেফটি ইস্যু নিয়ে, ওখানে আমরা বলেছিলাম যে বো ড্র স্ট্রিং ড্র করা যদি থাকে সেগুলোর রিকোয়ারমেন্টে কি, কিডসওয়্যারে কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে অ্যাটাচ করতে হবে, এগুলো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের আগের যে কিডসওয়্যার প্রোডাক্ট সেফটি নামে যে ভিডিও টিউটোরিয়ালটা আছে অবশ্যই ওটা দেখে নেবেন। এই ধরনের যদি ইনসিকিউর বো বা আপনার পম বা ডিজাইন বা অ্যাপ্লিক যদি থাকে সেগুলোকে আপনারা নর্মালি ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে কাউন্ট করব। তারপর লেভেল ফুল অফ, লেভেল ফুল অফ কেন ক্রিটিক্যাল, এটা কোনো কোনো কাস্টমার ক্ষেত্রে ক্রিটিক্যাল, কোনো কোনো কাস্টমার ক্ষেত্রে মেজর। আপনার ক্রিটিক্যাল কেন বলা হচ্ছে, কারণ এটা ব্র্যান্ড যে লেভেলটা থাকবে সেই ব্র্যান্ডটা যদি না থাকে ওই প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সেটাই আইডেন্টিফিকেশন করা যাবে না। সেখানে লেভেল ফুল অফ বা আনসিকিউর লেভেল এটা যদি হয় সেটা কিছু কিছু কাস্টমার ক্ষেত্রে আপনাকে ক্রিটিক্যাল হিসেবে কাউন্ট করা হচ্ছে। তারপর লুজ স্মল পার্টস, লুজ স্মল পার্টস যদি হয় সেটা ক্রিটিক্যাল কিডসওয়্যারের ক্ষেত্রে, যেমন স্টোন। তারপর হচ্ছে আলাদা যদি আপনার যে এরকম রিবিট বা কোনো মেটাল আইটেম আপনার যদি প্রোডাক্টের ভিতরে পাওয়া যায় এটা ক্রিটিক্যাল হিসেবে কাউন্ট করা হচ্ছে। তারপর জিপার ট্যাপ লুপ হোল এক্সিট 3/8 ইঞ্চি, এই যে এক্সিট জিপার ফুলার বা ট্যাপ হোল যেটা থাকবে আপনার নর্মালি জানেন 3/8-এর উপরে যদি থাকে সেটা আপনাকে ক্রিটিক্যাল হিসেবে কাউন্ট হবে, এবং যদি 3/8-এর ভিতরে উপরে থাকে সেখানে মাঝখানে আপনাকে একটা টাক দিয়ে দিতে হবে যাতে হোলটা 3/8-এর উপরে কোনো অবস্থাতে না যায়। তারপর হচ্ছে ফ্লোটিং স্টিচ বা থ্রেডস ওভার 3/8 অন গার্মেন্টস, ফ্লোটিং লুপ থ্রেড বিশেষ করে কিডসওয়্যারের ক্ষেত্রে, ইনফ্যান্টের ক্ষেত্রে কিছু যে কাস্টমারের জন্য যদি লুপ থ্রেড থাকে এবং সেটা যদি 3/8-এর উপরে এক্সিট করে এটাকে ক্রিটিক্যাল হিসেবে কাউন্ট করতে হয়। তারপর হচ্ছে যে সারফেস আপনার সিকোয়েন্স লাগান বা মেটালে যে কোনো ধরনের আপনি যদি ফিনিশিং বা বিভিন্ন ধরনের যদি আপনার ডেকোরেশন স্টিচগুলো ট্রিমসগুলো অ্যাটাচ ইউজ করেন বা অ্যাটাচ করেন, সেক্ষেত্রে যখন কোনো অবস্থা যদি আপনার শার্প থাকে, যেমন এই যে দেখুন এই যে শার্প, এই ধরনের যদি শার্পস থাকে সিকোয়েন্সগুলোতে, আপনার এই যে স্ন্যাপ বাটন বা অন্য কোনো মেটাল আইটেমের ক্ষেত্রে যদি শার্প এজ থাকে সেগুলো ক্রিটিক্যাল হিসেবে আপনাকে কাউন্ট করতে হবে। তারপর যদি আপনার কোনো অবস্থাতে যদি গ্লিটার কেম অফ হয়, কিডস ওয়্যারের ক্ষেত্রে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কিডস ওয়্যার যে প্রিন্টিংগুলো থাকবে গ্লিটার্স রিলেটেড প্রিন্টিং, ওগুলোতে যদি গ্লিটার্সগুলো যদি কেম অফ হয়, আনসিকিউরড হয়, যদি আপনার ঝরে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে কাউন্ট করতে হবে, কারণ বাচ্চাদের এটা খুব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ এটা চোখে পড়তে পারে, মুখে যেতে পারে। সেই আপনার যে সমস্ত প্রোডাক্টে গ্লিটার থাকবে কিডসওয়্যারের ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনাকে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। তারপর হচ্ছে যদি কোনো স্মল পার্টস থাকে, স্মল পার্টসগুলো যদি সিকিউর না হয়, ফুল টেস্টে ফেল হয়, সেগুলো আপনাকে অবশ্যই কী করতে হবে, ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। এবং আপনার ফুল টেস্ট করার নিয়ম হচ্ছে 20.2 lbs/10 সেকেন্ডস। তবু এটা কাস্টমার ওয়াইজ ভেরিয়েশন করে, অনেক কাস্টমার এটাকে ক্রিটিক্যাল বলেন, অনেক কাস্টমার এটা মেজর কাউন্ট হিসেবে, মেজর ডিফেক্ট হিসেবে কাউন্ট করে থাকে। যেমন আপনার পকেটের মধ্যে একটা লুপ থাকে, দেখেন বিভিন্ন এজের মধ্যে লুপ থাকে, বা জিপারের ফুলার থাকে, ট্যাব লুপ থাকে, এইগুলো যদি ফুল টেস্টে 20.2 lbs/10 সেকেন্ডসে যদি ফেল হয় সেই ডিফেক্টটাকে ফুল আপনাকে অবশ্যই ক্রিটিক্যাল হিসেবে কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে সিপিএসসি মেজারমেন্ট ওভার প্লাস টলারেন্স, সিপিএসসি মেজারমেন্ট ওভার প্লাস টলারেন্স হচ্ছে কোনো অবস্থাতে যদি আপনার কি পয়েন্টগুলো মেজারমেন্টে যদি প্লাস অর মাইনাস হয়, এটা যদি প্লাস হয় সেক্ষেত্রে আপনার সিপিএসসি মেজারমেন্টগুলো ওভার টলারেন্সের ক্ষেত্রে কিছু কিছু কাস্টমারের জন্য ওনারা ক্রিটিক্যাল হিসেবে কাউন্ট করছে, আবার ম্যাক্সিমাম কাস্টমারগুলো আমরা এটা মেজার বা মেজারমেন্টে ডিফেক্ট হিসেবে কাউন্ট করছি। ঠিক আছে, কিন্তু নেক্সট স্টেজ মেজারমেন্ট যদি আপনার মিট না করে, মাইনাস টেন্ডেন্সি থাকে, সেটা 100% ক্রিটিক্যাল। কোনো কোনো কাস্টমারের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে 10 ইঞ্চ পর্যন্ত বা আপনার 10 সেন্টিমিটার পর্যন্ত টলারেন্স দিয়ে থাকেন, কিন্তু মাইনাসের ক্ষেত্রে জিরো টলারেন্স, বা নেক্সট স্টেজে যদি আপনার মাইনাস থাকে নেক্সট স্টেজের ক্ষেত্রে, সেটা আপনার ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে কাউন্ট হবে। এক্সিটিং 1/4 ইঞ্চি ফ্রম গার্মেন্ট ফিক্সড পয়েন্ট টাইট ফিটিং গার্মেন্টস, এটা হচ্ছে মিস পজিশন বো,
আপনি এটা ওয়্যার করার পরে যদি এটা এক সাইডে চলে যায়, যেমন এটা মিনিমাম যদি কোয়ার্টার ইঞ্চির বাইরে চলে আসে, সেক্ষেত্রে কিছু কিছু কাস্টমাররা যেহেতু এটা অ্যাপিয়ারেন্সটা আপনার প্রোডাক্টের অ্যাপিয়ারেন্সটা নষ্ট করে ফেলছে, সে কারণে এটাকে ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে কাউন্ট করছেন। কিছু কিছু কাস্টমার এটাকে নর্মালি আপনার মেজর ডিফেক্ট হিসেবে বলে থাকেন। এটা গার্মেন্টস কাস্টমার টু কাস্টমার ভেরি করে। তবু কিডসওয়্যার ক্ষেত্রে টপ টপ ব্র্যান্ডিং যারা আছেন ওনারা এটাকে, যদি চেস্টের বা নেকের যে আপনার ভিজিবল যে বউগুলো থাকে বা ডেকোরেশনগুলো থাকে, এগুলো যদি মিসপ্লেস হয় তখন সেক্ষেত্রে ওনারা ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে কাউন্ট করছেন। দেখুন আপনার মিসিং জিপিইউ লেভেল ইন গার্মেন্টস, মিসিং জিপিইউ লেভেল ইন গার্মেন্টস বলতে আপনার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে যেমন ইন্টারন্যাশনাল লেভেলগুলো থাকে, ইন্টারন্যাশনাল লেভেলগুলোর জন্য আপনার যে কান্ট্রি ওয়াইজ বা আপনার বিভিন্ন কান্ট্রি ওয়াইজ যে লেটারিংয়ের ওয়ার্ডগুলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে থাকে, সেগুলো যদি প্রপারলি মেনটেন করা না হয়, যেমন আপনার কেয়ার লেভেলে কান্ট্রি ওয়াইজ 3টে লেভেল থাকার কথা ছিল, 2টা আছে, একটা নাই, তাহলে এগুলো কাস্টমস রিলেটেড ইস্যু হবে। সেই কারণে এই ধরনের ডিফেক্টগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনাকে ডিফেক্টগুলোকে ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে কাউন্ট করা হচ্ছে। স্মল পার্টস ইনসাইড দ্য পকেট, যে স্টোনগুলো যে পাওয়া যাচ্ছে, স্মল পার্টসগুলো যে পকেটে ইনসাইড থাকে সেগুলোকে ক্রিটিক্যাল। তারপর জিপারের ফুলার যদি বা রানারগুলো যদি ডিফেক্টেড হয়, ভেঙে যায়, সেই ধরনের ডিফেক্টগুলোকে আপনার মেটাল যেহেতু, সেই ক্ষেত্রে ডিফেক্টগুলোকে কিডসওয়্যারের ক্ষেত্রে ক্রিটিক্যাল হিসেবে কাউন্ট করা হচ্ছে। তারপর হচ্ছে আপনার লুজ থ্রেড বা লুপ থ্রেড যদি পকেটে ইনসাইডে থাকে, সেক্ষেত্রেও কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন আপনার লুজ থ্রেড যদি আপনার 2 ইঞ্চির উপরে থাকে এবং আপনার যদি কোনো একটা যদি অডিটের ক্ষেত্রে প্লিজ পারফর্ম এডিশন সিম্বলস ইফ মোর দ্যান 2 ফাউন্ড ইন দ্য ডাবল স্যাম্পলিং দেন ফেল অডিট ফর সেফটি। এখানে বলা হচ্ছে এই কাস্টমারের জন্য, আমরা যে কাস্টমার নিয়ে আলোচনা করছি কিডসওয়্যার ক্ষেত্রে টপ ব্র্যান্ডিং যে কার্টার্স ব্র্যান্ড, ওনারা বলছেন আপনি প্রথমে লুজ থ্রেডের মধ্যে পকেটের ইনসাইডে বা ইনসাইড পকেটগুলোর মধ্যে, বিশেষ করে টোর মধ্যে কিডসওয়্যারের পকেটের ইনসাইড যেখানে হাত বা পায়ের আঙুল ঢুকে, ওই সমস্ত জায়গায় দেখার জন্য যদি লুজ থ্রেড পাওয়া যায় একবার চেক করবেন, 2 ইঞ্চির উপর যদি পাওয়া যায়, আবার রিসেম্বলিং করতে বলছে, যদি আরেকটা পাওয়া যায় তাহলে এটা সেফটি ইস্যুর জন্য প্রোডাক্টটা ওনারা ফেল দিতে বলছেন। তার মানে হচ্ছে যে যদি দুবার পাওয়া যায়, প্রথমে একবার পেলেন 2 ইঞ্চির উপরে, আবার যদি রিঅডিট করে পাওয়া যায় তাহলে পরপর দুবার পাওয়া গেলে রিসেম্বলিংয়ে, তাহলে প্রোডাক্টটা সেফটি ইস্যুর জন্য ফেল হবে। তার মানে লুজ থ্রেড ও গার্মেন্টসের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ কোন 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 প্রোডাক্টগুলোর ক্ষেত্রে, যেগুলোতে ফুট বা মিড এরিয়া থাকে, যেমন আঙুল ঢুকতে পারে, হাতের আঙুল পায়ের আঙুল ঢুকতে পারে, ওই সমস্ত প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনাকে লুজ থ্রেড যদি দুবার পাওয়া যায়, সেই ক্ষেত্রে প্রোডাক্টটা আপনাকে ক্রিটিক্যাল হিসেবে, ডিফেক্টে ক্রিটিক্যাল হিসেবে ট্রিট করতে হবে। তো আমাদের এই ছিল আজকের টিউটোরিয়ালস টোটাল। আশা করি আপনারা গার্মেন্টস সেক্টরে কি কি ধরনের ডিফেক্টসগুলো হয় একটা ইমেজ সহ বুঝে একটা ধারণা পেয়েছেন। এর বাইরে যদি কারো কোনো আর নতুন ডিফেক্টস নিয়ে কোনো জানতে ইচ্ছে করে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এবং আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।